আসসালামু আলাইকুম। আজকে আমি সিএম এর কস্ট অ্যাকাউন্টিং কোর্সের একটি কোশ্চেন সলভ করব। পার্ট ওয়ান আজকে পার্ট বাই পার্ট করতে থাকবো। তো মের মে 2026-এ যে এক্সামিনেশনটা হয়েছিল সেটার হচ্ছে ফার্স্টে কিছু এমসিকিউ দেখবো যেগুলো সলভ করা প্রয়োজন। প্রথম একটা এমসিকিউ দেখি, সেটা হচ্ছে ওভারটাইম প্রিমিয়াম ইজ ইউজুয়ালি ট্রিটেড অ্যাজ। আচ্ছা, ওভারটাইম প্রিমিয়াম এটা হচ্ছে অতিরিক্ত মজুরি। সো এটা কিভাবে ট্রিট হবে? এটা হবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আনসার নাম্বার বি। কেন? ওভারটাইম প্রিমিয়াম সাধারণত কোনো প্রোডাক্ট বা কোনো জবের জন্য হয় না, মানে অতিরিক্ত যে মজুরিগুলো থাকে সেটা আমরা স্পেসিফিক কোনো প্রোডাক্ট বা মজুরির জন্য করি না। দ্যাটস ওয়াই এটাকে আমরা ইনডিরেক্ট এক্সপেন্স হিসেবে কাউন্ট করি, যেটা আমরা ফ্যাক্টরি ওভারহেড বলছি। কারণ ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ইনডিরেক্ট এক্সপেন্স গুলো যায়। তবে এটা সাধারণত হয়, তবে যদি সত্যিকার অর্থেই কোনো স্পেসিফিক জব বা পার্টিকুলার কোনো প্রোডাক্টের জন্য অতিরিক্ত মজুরি নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার সেটা ডিরেক্ট লেবার কস্ট আনসার হবে। তো যেহেতু এখানে মানে ইউজুয়ালি ট্রিটেড বলেছে, সাধারণত কি ট্রিট হবে? সাধারণত ট্রিট হবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, 2 নম্বরে আরেকটা এমসিকিউ আছে, সেটা দেখছি। দ্য প্রসেস অফ ডিস্ট্রিবিউটিং ওভারহেড অ্যামং কস্ট সেন্টার ইজ কল্ড। আচ্ছা, ওভারহেড ডিস্ট্রিবিউশন যদি আমি কস্ট সেন্টারের মধ্যে করি তাহলে এটাকে কি বলবে? তাহলে এটার আনসার হবে অ্যাপরশনমেন্ট। কেন? এখানে আমরা কিছুটা যদি আমি একটু দেখি, অ্যালোকেশন বলতে আসলে কি বোঝায়? অ্যালোকেশন বলতে আসলে বোঝায় যে ওভারহেড কস্ট যদি আমি একটা কস্ট সেন্টারের মধ্যে ডিস্ট্রিবিউট করি তখন এটাকে বলা হয় অ্যালোকেশন। আর কস্ট মানে ওভারহেড যদি আমি একাধিক কস্ট সেন্টারের মধ্যে ডিস্ট্রিবিউট করি তখন সেটাকে বলা হয় অ্যাপরশনমেন্ট। আরেকটা দেখতে পাচ্ছি অ্যাবজর্পশন, এটা হচ্ছে যে কস্ট সেন্টার থেকে কোনো মানে জবে যখন বা কোনো প্রোডাক্টে যখন হচ্ছে যে ওই কস্ট সেন্টার থেকে মানে কস্টটাকে হচ্ছে অ্যালোকেট করে দেওয়া হয় তখন এটাকে অ্যাবজর্পশন বলে। তো এই কোশ্চেনটার জন্য সঠিক আনসার হচ্ছে অ্যাপরশনমেন্ট। কারণ এখানে বলা হচ্ছে যে ওভারহেড ডিস্ট্রিবিউট করা হবে এমন কস্ট সেন্টারের মধ্যে, তার মানে হচ্ছে একাধিক কস্ট সেন্টারের মধ্যে। তাই আনসারটা হবে হচ্ছে অ্যাপরশনমেন্ট। আচ্ছা, এরপরে কি আনসার করা যায়? উম আচ্ছা, এরপরে একটা আপনি একটু এক্সপ্লেন করা যাবে, যেমন হচ্ছে এবিসি ইজ পার্টিকুলারলি ইউজফুল হয়। এবিসি বলতে হচ্ছে কি, এবিসি কস্টিংকে বোঝায়। সো এই এইটা আসলে এটার সাথে আসলে কোন আনসারটা যায়? এটার সাথে যায় হচ্ছে ডি। ওভারহেড কস্ট আর হাই অ্যান্ড প্রোডাক্ট আর ডাইভার্স। আচ্ছা, ফার্স্ট একটু এবিসি কস্টিংটা কি সেটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সাধারণত দেখা যায় যে যখন আমরা প্রোডাক্টের কস্টিং করি সেখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকতে পারে। সো এবিসি কস্টিং মূলত ওভারহেডকে একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যতগুলো অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে অ্যালোকেট করে দেওয়ার যে সিস্টেমটা সেটাকে আমরা বলি এবিসি কস্টিং। এখানে আরো অনেক ব্যাপার আছে, সংক্ষেপে বললাম আর কি। সো এবিসি কস্টিং সাধারণত কখন আমরা ইউজ করব? যখন একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আপনার অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, যেমন এখানে বলছে কি প্রোডাক্ট আর ডাইভার্সিফাইড। সো একটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি মানে একাধিক প্রোডাক্ট হয় বা অনেক ধরনের ডাইভার্সিফাইড থাকে এবং সেই সাথে ওভারহেড কস্ট যদি হাই হয়, হ্যাঁ, যদি অল্প ওভারহেড কস্ট হয় সেক্ষেত্রে হচ্ছে এবিসি কস্টিং এর প্রয়োজন নাই। কিন্তু যদি ওভারহেড কস্টিং অনেক বেশি থাকে, অ্যাক্টিভিটিস অনেক বেশি থাকে, প্রোডাক্ট অনেক ডাইভার্সিফাইড হয়, মানে বিভিন্ন টাইপের হয়, সেই ক্ষেত্রে আমরা এবিসি কস্টিংটা ফলো করব। আচ্ছা, এরপরে হচ্ছে আহ এরপরে আমরা যাব হচ্ছে আরেকটা ইয়া, হুইচ কস্ট ইজ নট রেকর্ডেড ইন অ্যাকাউন্টিং রেকর্ড বাট কনসিডার ইন ডিসিশন মেকিং। তার মানে কি, যে কোন কস্টটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এ আমরা দেখাই না, শো করি না, কিন্তু আমাদের ডিসিশন মেকিং এ লাগে। এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে অপরচুনিটি কস্টটা হচ্ছে এমন একটি কস্ট যেটা আমরা কোনো রেকর্ডে দেখাতে পারি না, কিন্তু এটা আমাদের ডিসিশন মেকিং এ লাগে। সো অপরচুনিটি কস্ট কি আমরা মোটামুটি জানি, তারপর আমি একটু ব্যাখ্যা করছি। অপরচুনিটি কস্ট হচ্ছে যে একাধিক অপশনের মধ্যে আমি যখন একটা বেস্ট অপশন নিব তখন হচ্ছে সেকেন্ড বেস্ট যে অপশনটা সেটা কিন্তু আমাকে ছেড়ে দিতে হয়।
রাইট? যেমন ধরেন আপনার কাছে কিছু টাকা আছে। সো এই টাকাটা আপনি ধরেন কোথাও ইনভেস্টমেন্ট করবেন। সো একটা আপনি একাধিক আসলে আপনার অপশন আছে যে কোথায় আপনি ইনভেস্টমেন্ট করবেন। সো সেই ক্ষেত্রে কি হবে যে বেস্ট যেটা সেটাতে আপনি ইনভেস্ট করবেন। সো বেস্টটাতে ইনভেস্ট করতে গিয়ে সেকেন্ড বেস্ট যেটা সেটা আমাদের ছেড়ে দিতে হয়। এই যে আপনি মানে বেস্ট যেটা সেটাকে নিতে গিয়ে যে আপনি সেকেন্ড যেটা ছিল, অর্থাৎ সেকেন্ড যেটা আপনাকে বেটার বেনিফিট দিতে পারতো, সেটা যে আপনি ছেড়ে দিলেন। সো এই ছেড়ে দেওয়ার যে কস্টিংটা এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। তো সাধারণত দেখা যায় যে আমরা আসলে যখন ইনভেস্টমেন্ট করি বা যে কোনো প্রোডাক্ট, ধরেন আমি একটা প্রোডাক্ট তৈরি করব নাকি আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসে সেল করব, মানে তৈরি করে সেল করব নাকি কিনে নিয়ে এসে সেল করব, এইরকম আমাদের আসলে বিজনেসের নানা রকম ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা আসলে অপরচুনিটি কস্ট কাউন্ট করি যে একটা নিতে গেলে আরেকটা ছেড়ে দেওয়ার কস্টিংটা কত। সো এই ধরনের জিনিসগুলো সাধারণত আমরা ডিসিশন মেকিং এ করি, কিন্তু আমাদের প্রপার যে অ্যাকাউন্টিং রেকর্ড সেখানে কিন্তু আমরা আনি না। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হুইচ স্টেজ অফ দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল টিপিক্যালি ডিটারমাইন মোস্ট অফ দ্য প্রোডাক্ট কস্ট। আচ্ছা, এইটার আনসারটা হবে হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজ। তার মানে কি এখানে বলা হচ্ছে যে প্রোডাক্ট লাইফ সাইকেলে টিপিক্যালি আমরা কোন জায়গাটাতে হচ্ছে প্রোডাক্ট কস্ট আমরা ডিটারমাইন করে থাকি। দেখেন, একটা প্রোডাক্ট যখন ডিজাইন করা হয় বা ডেভেলপ করা হয়, ওইখানে কিন্তু আসলে ডিটারমাইন করা হয় যে একটা প্রোডাক্ট কিভাবে মানে ডিজাইন করা হবে, কি ধরনের ম্যাটেরিয়াল লাগবে, বা ম্যাটেরিয়ালের কস্ট কেমন লাগবে, কতজন লেবার লাগবে, লেবারের কস্ট কেমন পড়বে, তারপর এছাড়াও হচ্ছে যে ওই প্রোডাক্টটা সেল করতে কেমন মানে কেমন কস্ট হবে। সো সবকিছুই কিন্তু আসলে ওই ডিজাইন যখন আমরা করে ফেলি অলমোস্ট ওই টাইমটাতে কিন্তু আসলে প্রোডাক্টের কস্টটাকেও ডিটারমাইন করা হয়। আচ্ছা, সো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যে স্টেজটা এখানেই আসলে প্রোডাক্ট কস্টটা ডিটারমাইন করা হয় অলমোস্ট টাইম। আচ্ছা, উম আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা একটু করতে চাচ্ছি আমি। মূলত আসলে যেই কোশ্চেনগুলো একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে সেই কোশ্চেনগুলোই আজকে আমি সলিউশন করার ট্রাই করছি। আরেকটা হচ্ছে বলা আছে যে টার্গেট কস্টিং প্রসেস ইউজুয়ালি স্টার্ট উইথ, যে টার্গেট কস্টিংটা কখন আসলে স্টার্ট হয়। আচ্ছা, তার আগে বলি একটু টার্গেট কস্টিং ব্যাপারটা কি। খুব যদি ইজি করে বলি, যেমন ধরেন আমরা যদি বাজারে দেখি এখন প্রতিটা সিঙ্গারার দাম হচ্ছে 10 টাকা। সো টার্গেট কস্টিং এর ব্যাপারটা হচ্ছে মার্কেটে একটা প্রোডাক্টের যেই প্রাইসটা থাকে আমরা সেই প্রাইসটাকেই মানে টার্গেট করি, যে 10 টাকা হবে আমার প্রোডাক্টের প্রাইস, মানে মার্কেটে যে প্রাইসটা থাকবে সেটাই আমরা টার্গেট করি। সো এটা আমরা ঠিক করি যে ঠিক আছে 10 টাকা হচ্ছে আমার মার্কেটের প্রাইস থাকবে, আর হচ্ছে 2 টাকা আমি লাভ করতে চাই। তাহলে হচ্ছে বাকি থাকে কত, 8 টাকা। তার মানে হচ্ছে আমাকে 8 টাকার মধ্যে ওই প্রোডাক্টটা তৈরি করতে হবে। এটাই হচ্ছে টার্গেট কস্টিং। তাহলে টার্গেট কস্টিং ইউজুয়ালি স্টার্ট কোত্থেকে হয়, ডিটারমাইনিং মার্কেট ড্রাইভিং সেলিং প্রাইস, অর্থাৎ মার্কেটের সেলিং প্রাইস থেকেই কিন্তু আমাদের মানে ওইটা ধরা থেকেই কিন্তু আমাদের আসলে টার্গেট কস্টিং এর প্রসেসটা স্টার্ট হয়। প্রথমে দেখি আসলে মার্কেটে কত প্রাইসে এটা সেল হচ্ছে, ওটাকে টার্গেট করেই আমরা আসলে টার্গেট কস্টিং করি। সো এটাই হচ্ছে আনসার, বি নাম্বার। আচ্ছা, এই কোশ্চেনটা লাস্ট আমি আনসার করতে চাচ্ছি, সেটা হচ্ছে লাইফ সাইকেল কস্টিং ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা হবে বি, অর্থাৎ লং লাইফ সাইকেল প্রোডাক্ট সাচ এস এয়ারপ্ল্যান, মেশিনারি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এটা একটু বলি, লাইফ সাইকেল কস্টিং আসলে কি সেটা আগে একটু জানতে হবে। লাইফ সাইকেল কস্টিং হচ্ছে যে একটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট একদম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে একটা প্রোডাক্ট সেল করা পর্যন্ত যত মানে পুরা লাইফ যে সাইকেলটা আছে, যতগুলি স্টেজ আছে সবগুলির কস্টিং করা। তো সাধারণত দেখা যায় যে লাইফ সাইকেল কস্টিংটা যেই ধরনের প্রোডাক্ট আসলে মানে স্টেজটা অনেক লম্বা হয়, অনেকগুলো স্টেজ থাকে, সেই ধরনের ক্ষেত্রে লাইফ সাইকেল কস্টিংটা ফলো করা হয়। এবং সেই সাথে যেই ধরনের প্রোডাক্টটা দেখা যায় যে প্রোডাক্ট সেল করার পরও মেনটেন্যান্স কস্টিং থাকে, যেমন ধরেন এরোপ্লেন, এটা কিন্তু বিক্রি করার পরও কিন্তু আসলে মেনটেন্যান্স কস্টিং থাকে। সো এই ধরনের এই দুইটা জায়গায় মানে যদি অনেকগুলো স্টেজ থাকে এবং হচ্ছে প্রোডাক্টের হচ্ছে মেনটেন্যান্স কস্টিং থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লাইফ সাইকেল কস্টিংটা সাধারণত ফলো করা হয়। সো এটার আনসারটা হবে বি। সো আশা করছি আপনাদের আজকে ক্লাসটি ভালো লেগেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।